ব্যাপার, আপনি এরকম একটা বিউটিফুল জোনকে সুইসাইডাল জোন কেন বানিয়ে ফেললেন? হ্যাঁ, মানে আপনি দেখতে যথেষ্ট স্মার্ট অ্যান্ড বিউটিফুল, আপনার মাথায় বুদ্ধি আছে নিশ্চয়ই। আপনার তো উচিত কোনো বিউটিফুল লোকেশনে গিয়ে সুইসাইড করা। ফর এক্সাম্পল, আপনি সাহসিকতার পরিচয় দিয়ে কোনো এক সুন্দর পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে যেয়ে মরে যেতে পারেন, অথবা কোনো একটা স্টানিং একটা ঝর্ণার সামনে পাথরে মাথা বাড়ি দিয়ে মারা যাওয়া। আর আপনি কি করছেন? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ির সামনে পড়ে মরতে যাচ্ছেন। ছি ছি ছি, এটা আপনার সাথে খুবই বেমানান। আপনাকে কে বললো যে আমি এখানে সুইসাইড করতে এসেছি? তাহলে আমার মতো বিউটিফুল মেয়ে এই পৃথিবীকে আর অনেক কিছু দেওয়ার বাকি আছে। আম সরি, আসলে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মানে আপনি দেখতে যতটা গোছালো, আপনার কথাবার্তা ততটাই অগোছালো। বুঝতে পারিনি তো? আমি বলছি আমি ঠিক খুলনা থেকে দূরপাল্লার বাসে করে ঢাকায় যাচ্ছিলাম আমার ইন্টারভিউর জন্য। হ্যাঁ, তারপর আমি যখন বাসের মধ্যে ঢুকলাম এবং যখন বাসে চললাম, কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম বাসে তো ঠিক কচ্ছপের গতি যাচ্ছে, এবং এইভাবে যদি চলতে থাকে আমি তো কখনোই আমার ইন্টারভিউতে পৌঁছাতে পারবো না। তাই ধাপ করে বাস থেকে নেমে গেলাম, নেমে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। এর তারপরে আপনার এই গাড়িটা চলে আসলো সামনে, এবং এই গাড়িটাকে দেখেই কিন্তু আমার মনে হয়েছে এই গাড়িটাই আমাকে নিয়ে যেতে পারবে ঢাকায় ইন্টারভিউ দিতে। না তো আমার লেট হয়ে যাবে, তো একদমই দেরি হয়ে যাবে। না 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 না, আপনার দেরি হয়ে যেতে পারে, কিন্তু ওদিকে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। কেন? কারণ আমার বাড়িও খুলনাতে, এবং কথা শেষ হয়নি। ও, আমার বাড়িও খুলনাতে, এবং আমি ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম বিকজ আজকে সন্ধ্যা 7টায় আমার এঙ্গেজমেন্ট। কংগ্রেচুলেশনস! না না না, আপনার সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকলে আমার কংগ্রাচুলেশনস শোনার মতো আর মুখ থাকবে না। সো আই হ্যাভ টু গো। গুড লাক। আমি 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 আপনাকে উইশ করে দিচ্ছি যে আপনার ইন্টারভিউ সুপারব হবে, আপনার চাকরিটা হয়ে যাবে। বাই বাই, টেক কেয়ার। আচ্ছা, তার মানে কি একটা মেয়ের স্বপ্ন কখনোই পূরণ হবে না? কোন মেয়ে? আমার কি হয়েছে আপনার স্বপ্নের? ভাইয়া, আমার না ছোটবেলা থেকে অনেক বড় স্বপ্ন, আমি লেখাপড়া শিখবো। করেননি পড়াশোনা? হ্যাঁ, তা করেছি। মানুষের মতো মানুষ হব, অন্য মানুষ? তাও হয়েছি। তাহলে? তারপর চাকরি করব, ক্যারিয়ার দাঁড়া করাবো, বিশ্বের দরবারে নিজের মাথা উঁচু করে দাঁড়াবো। হ্যাঁ, উঁচু করে দাঁড়াবেন, কিন্তু পারছি না তো। পারছেন না কেন? আমি চাকরি না পেলে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবো ভাইয়া, বলেন? প্রত্যেকটা মেয়ের অধিকার আছে পড়াশোনা করার। এই পৃথিবীর প্রত্যেকটা মেয়ের অধিকার আছে নিজের পায়ে দাঁড়ানোর, ক্যারিয়ার বিল্ড আপ করার, এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর। আমি আপনাকে হেল্প করব। কি লাগবে আপনার বলুন। ও ওয়াও! দেখেছেন ভাই, আপনার মন মানসিকতা, আপনার চিন্তা ভাবনা কত বড়, কত ব্রড মাইন্ডেড আপনি। কিন্তু আমার পরিবার, কি? আমার পরিবার না এরকম না, আপনার মতো চিন্তা করতে পারে না। কি করেছে আপনার পরিবার? পরিবার না এতটা সাপোর্টিভ না। কেন? আমাকে আমাকে না এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখে, আমাকে বাসা থেকে বের হতে দেয় না ভাইয়া। চাকরি করা তো দূরের কথা, আমি বাসা থেকে বের হতে পারি না এইভাবে। আপনার এই শিকল আমি ভাঙবো। শিকল দিয়ে রাখে না, মেয়েদেরকে চার দেয়ালের মাঝে আটকে রাখতে চায়। এত সহজ? ডাকেন, আপনার বাপ মাকে ডাকেন, আমি কথা বলবো। ভাই, আমার ইন্টারভিউ লেট হয়ে যাবে তো। কি করতে হবে বলেন? ইন্টারভিউতে যেতে হবে। ইন্টারভিউতে নিয়ে যাবো আমি? হ্যাঁ, চলেন আপনি। ওকে। না না না। আমি যেতে পারবো না, আমার হাতে সময় কম। ভাই, আপনি ঘুরে দেখবেন না ভাইয়া, ঘুরে দেখবেন না। আমি আপনার ঘরে কাজ। বাবা অনেক আগে এঙ্গেজমেন্ট। আপনি 7টার সময় পৌঁছে যেতে পারবেন, আমি কথা দিচ্ছি। কিভাবে? কোনো সমস্যা নেই, আপনি 7টার সময় যেতে পারবেন। আপনার তো আমার অফিস পর্যন্ত যেতে হবে না, আপনি শুধুমাত্র ঢাকায় যে কোনো জায়গায় আমাকে নামিয়ে দেবেন, তারপর ওখানে নেমে যে কোনো আপনার মতো যে কোনো একজনকে ধরে আমি ইন্টারভিউতে চলে যাবো ভাইয়া। খালি একটু লিফটটা পারবেন তো? একদম পারবো, বাকিটা পৌঁছতে পারবেন তো? একদম পারবো ভাইয়া, আমাকে পারতেই হবে। হ্যাঁ, নিজের পায়ে পারবো। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, উঠুন উঠুন গাড়ি। এক্সকিউজ মি, সাবধানে, আমার লাগেজ একটু যেন স্ক্র্যাচ না পড়ে। দেখি, আমি এখানে উঠছি। হ্যাঁ, সুন্দর আছে।
ফর ইউর কাইন্ড ইনফরমেশন এই জিনিসটা আমার কাজে লাগে, এটা ছাড়া তো কেউ ড্রাইভ করতে পারবে না, সো প্লিজ এটা একটু করবেন না। জি সরি। গান চালানো চলতো, কিন্তু মিউজিক প্লেয়ারটা একটু ডিস্টার্ব দিচ্ছে। নষ্ট। কি নষ্ট? এবার ঢাকা ব্যাক করি, ঠিক করে ফেলবো। গান ছাড়া চালান কেন? এটা লাইট না? হ্যাঁ এটা লাইট। জ্বালাই? না জ্বালাবেন না প্লিজ, কারণ দিনের বেলা লাইট লাগছে না, তো তো জ্বালিয়ে কি করবেন? না আসলে কমফোর্টেবল কাট তো, এই জন্য ওটা দেখার জন্য কেমন লাগে। চড়ি নাই আগে। একটু আস্তে চালান না। আস্তে চালাবো কেন? আপনার ইন্টারভিউ আছে? ওটার জন্য তো বলছি, মানে আপনি এত জোর জোর চালাচ্ছেন, আমি তো ইন্টারভিউর প্রিপারেশনের রিভাইজ করছি, সো আপনি যখন জোর জোর চালান আমার না ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। ইঞ্জিন আপনি জানেন না, সাগর থেকে যদি এক বালতি পানি উঠানো হয় তাহলে সাগর যেরকম টের পাবে না, আপনিও যদি একটু কতটা কমে দেন আপনিও টের পাবেন না। তাহলে কততে চালালে আপনার ভালো হয়? 30 30 30-এ চালালে তো পৌঁছাতেই পারবো না। আপনি টেনশন নিয়েন না। আসলে কি, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তার আগের বার কি হচ্ছে জানেন, আমি সুন্দর মতো প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ রুমে ঢুকেছিলাম, ঢোকার সাথে সাথে পুরো সব কিছু তালগোল পাকিয়ে গেল, আমি ফেল করে চলে আসলাম। আর রিস্ক নেওয়া যাবে না। আমি বুঝি না মানুষ চাকরির ইন্টারভিউটাকে এত বড় করে কেন দেখে। ইটস ভেরি ইজি, মাথা ঠান্ডা রাখা উচিত আর 3টা জিনিস নিজের মধ্যে নিয়ে ইন্টারভিউ বোর্ডে ঢোকা উচিত। সাহস, মনোবল, আত্মবিশ্বাস, এই 3টা আপনার মধ্যে থাকলে ইউ আর গুড টু গো। কি যে বলেন ভাইয়া, আমার ভেতরে তো এই 3টা জিনিস নেই। আমি ইন্টারভিউ রুমে ঢুকেছিলাম, কিন্তু রুমে ঢোকার সাথে সাথে না আমার ভেতর থেকে 3টা জিনিস বেরিয়ে গেল। আমি একা একা ইন্টারভিউটা ফেস করলাম। আপনি বুঝতে পারছেন আমার অবস্থাটা কি হচ্ছিল। আর উপরে কি যে আজে বাজে প্রশ্ন, আপনি কি বলবো, আমি একটা আনসার দিতে পারি নাই তো। আজে বাজে প্রশ্ন? কি এমন প্রশ্ন করেছিল আপনাকে যে আপনি একটা উত্তর দিতে পারেননি? আরে ওইবার আমাকে প্রশ্ন যে ওই ইন্টারভিউ নিল, ওইবার আমাকে জিজ্ঞেস করে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বাপের নাম কি। আপনি আমাকে বলেন, আমার বেস্ট ফ্রেন্ড সঞ্জিতা, ওর সাথে আমি 5টা বছর হোস্টেলে কাটিয়েছি, একটা বেড শেয়ার করেছি, তার বাপের নাম এখন পর্যন্ত আমি জানি না। আমি কিভাবে সুদূর আমেরিকার বুশের বাপের নাম জানবো? মানে কি অদ্ভুত কথাবার্তা, উফ জঘন্য। ফোনটা একটু দেন না। ওই যে। আপনি কি করছেন? ছবি তুলছি। আমার ছবিতে না খুব একটা বেশি লাইক আসে না, কিন্তু সেদিন সানজিদা এরকম একটা ছাদ খোলা গাড়িতে এত সুন্দর একটা ছবি পোস্ট করেছে যে হাজার হাজার লাইক এসেছে। যেজন্য এই গাড়িটা দেখি না আমার কাছে মনে হচ্ছে এই গাড়িতেই আমি একটা আস্তে, এখানে গিয়ে লাগে আস্তে। ও সরি, হ্যাঁ সরি। সঞ্জিদা আবার কে? আরে সঞ্জিদা আমার ফ্রেন্ড। আর একটু আগে আপনাকে বললাম যার বাপের নাম আমার মনে থাকে না। ও ভাইয়া আপনার তো ক্যামেরা খুবই খারাপ, আপনার তো কখন চাকরি টাকরি হবে না। আচ্ছা সমস্যা নেই, আগে ছবি তুলে নি তারপরে। একটু সরে না ভাই, কাকে দেখা যাচ্ছে তো। এক্সকিউজ মি, আমার গাড়ির পাশ থেকে আমি দূরে গিয়ে দাঁড়াবো? না মানে আমি গাড়ির সাথে ছবি তুলবো না, আপনাকে দেখা গেলে কিভাবে কি আমার লাইক আসতে হবে না? আমি তাহলে এক কাজ করি, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়াই নাকি? না 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 ভাই ভাই ভাই, আপনি মনে করে গেলে তখন আমার আমার ওখানে কে নিয়ে যাবে? আমার ইন্টারভিউটা মিস হয়ে যাবে না। আমি তো গাড়িটাই চালাতে পারি না ভাইয়া। এত স্বার্থপর মানুষ। আচ্ছা ভাই আপনি আমাকে একটু ছবিটা তুলে দেন না। এই আপনি হাতাহাতি করবেন না তো। এমন করেন কেন? আসলে ছবি তো তুলে দিতে বলছে। ছাড়েন। আচ্ছা এই ছাদটা যেন আসে, হ্যাঁ একদম সবটা তুলবেন। আমি একটু এখানে বসছি, আপনি একটু সামনে যান। দেখা যাচ্ছে না ছাদ খোলাটা যেন বোঝা যায়। আপনি শুয়ে পড়েন, এখানে শুয়ে পড়েন, বেটার লাগবে, শুয়ে পড়েন।
শুভ হ্যাঁ এদিকে 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 না হ্যাঁ সমস্যা নেই, লাইট আসলেই হলো। মুখে লাইট আছে? হ্যাঁ মুখে লাইট আছে। এই ছাদ যেমন দেখা যায়। হ্যাঁ ছাদ দেখা যাচ্ছে। এই যে ভালো লাগছে না? সবটা নিয়ে ছাদ যেমন দেখা যায়। তুমি আসো না? Thank you. না আমি আসি। ছবিটা না অনেক সুন্দর আসছে হ্যাঁ। সুপার একটা ইন্টারভিউ দিয়ে গেল, তার মানে হচ্ছে অল ক্লিয়ার। আজকের মতো ইন্টারভিউ ক্লোজ। এক্সকিউজ মি নো এক্সকিউজ। দেখে বোঝা যাচ্ছে বিল্ডিং এ গড়ন আলাদা, আপনাকে যেতে হবে উপরে। উপরে হোস্টেল, নিচে হচ্ছে গিয়ে অফিস। না ভাইয়া, আপু হ্যাঁ ভুল করছেন। আমি ভুল করছি কিভাবে? আমি আজকে ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট? আমি ইন্টারভিউ দেবো আজকে। ইন্টারভিউ দিবে নেক্সট ইয়ার? হ্যাঁ নেক্সট ইয়ার? হ্যাঁ এই না না কিভাবে নেক্সট ইয়ার? ভাইয়া আমি জানি এখনো একজন বাকি আছে ভাইয়া। এটা তাই আমার নাম না থাকলো এইটা ঘড়ি, এই যে 3টা বাজে। 3টা আমি জানি ভাইয়া 3টা বাজে ক্লোজিং টাইম। কিন্তু ভাইয়া আপনি কি জানেন? কি? আপনি জানেন আমি কোত্থেকে আসছি? মানে আসতে না না আপনি আপনি জানেন মানে কি? এই দেখেন আমি সুদূর খুলনা থেকে হ্যাঁ এই আস্তে 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 তারপরে এরকম চড়াই উৎসাহ পার করতে 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 তারপর হলো জ্যাম পার করতে 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 তারপর আমি আসছি। ওরে বাবা অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ শুধুমাত্র আমি দেখে না আজকে আসতে পেরেছি। আমার জায়গায় যদি অন্য কেউ হতো জীবন আসতে পারতো না। ডেডিকেশন। আমি জানি তো আমি তাহলে যাই নেক্সট ইয়ার? নেক্সট ইয়ার আবার হ্যাঁ ভাইয়া এই ইয়ার হবেই না। আবার আপনি জানেন না আমাদের স্যার কি রকম চেতা। এই প্রতিষ্ঠানটা এক নাম্বার এমনি হয়নি, রুলস এন্ড রেগুলেশন কারণে হচ্ছে, বিজ্ঞাপনী সংস্থা হিসেবে এক নাম্বার বাজারে। না না ভাইয়া প্লিজ ভাইয়া একটু শুনুন। আমি তাকালে ভাইয়া দূরে যাব। না আপনি না না একটু আমার দিকে তাকান। ভাইয়া না। শুনুন না নিয়ম, ভাইয়া, নিয়ম। আপনাকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আপনি অনেক বড় একটা পোস্ট হোল্ড করছেন। হ্যাঁ ঠিক আছে সেটা করছি, মানে কি বলবো নিজের কথা। ওই যে মেয়েটা বসে আছে না কোনোতে, হ্যাঁ এই যে সাদা ড্রেস পরা সাইমা, আচ্ছা হ্যাঁ গত বছর এরকম মিস্টেক করলো, তাই আমার কারণে তো হয়ে গেল। তার মানে এই বছর আমি সেটা ঠিক আমার জানি চাকরিটা পাই না ভাইয়া। মানে সেটা ঠিক আমার চাকরি পাই না। না, না, না 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 আমি জানি। আমি আপনাকে 100% বিশ্বাস করছি ভাইয়া। তবে দেখো আবার বিশ্বাসও করে ফেলছি। আমি ভরসা করছি। আরে মানে আমার চাকরিটা হয়ে গেছে ভাই আমি জানি। না না ঠিক আছে আমি জানি আপনি ছাড়া কে ফার্স্ট পারবে না আমার চাকরি দিতে। ঠিক আছে আমি ট্রাই করছি, আমি দেখি কি করা আচ্ছা যায়। হ্যাঁ এখনই জানো ভাই। যাচ্ছি, আচ্ছা যাচ্ছি। আমি যাবো পাগল না না আচ্ছা বস রাগ করবে জান। আচ্ছা ঠিক আছে আমি আছি হ্যাঁ হ্যাঁ। এখানে আমার কাজ কর, এদিক ওদিক কি দেখো, কাজ করো। চাকরিটা হয়ে গেছে কিন্তু আচ্ছা বেতন কত? ছয় সংখ্যা নিচে নেওয়া যাবে না। বাস আসলাম। বলো। বাস বসলাম। কেন? জরুরি কিছু? দাঁড়িয়ে বলো, তাড়াতাড়ি বলো। না মানে হয়েছে কি বস, ওই যে আমাদের তো যে ইন্টারভিউ চলমান, হ্যাঁ মানে চলমান মানে 2:58 বাজে আর 2 মিনিট আছে। আর 2 মিনিট আছে। আপনার মাত্র 2 মিনিট আছে। এখন ওই যে একটা মেয়ে আসছে আর কি। কোত্থেকে আসছে? অনেক দূর থেকে বস। কেন? ইন্টারভিউ দিতে ক্যান্ডিডেট। হোয়াট? হ্যাঁ ক্যান্ডিডেট? হ্যাঁ আর তুমি বলছো মাত্র 2 মিনিট? এই তুমি 2 মিনিট বানাবছো? মানে 2 মিনিট মানে 120 সেকেন্ড, যেখানে আমাদের কোম্পানির প্রতিটা সেকেন্ড অত্যন্ত মূল্যবান কিনা বলো? মূল্যবান। তাহলে তুমি কিভাবে বললে যে মাত্র 2 মিনিট? আমাদের একটা রুলস আছে, একটা রেগুলেশন আছে, একটা ডেকোরাম নিয়ে আমরা চলি কিনা বলো? চলি। যেই মেয়ে এসছে যার কোনো টাইম সেন্স নেই, কোনো পাংচুয়ালিটি নেই, হ্যাঁ ওই মেয়েকে তুমি বলছো আমি ইন্টারভিউ নিব আবার নিয়োগ দেবো? এরকম একটা মানুষকে যদি আমি কোম্পানিতে নিয়োগ দেই, সে তো প্রতিদিন 2 মিনিট করে দেরি করে আসবে। এর ড্রাইভার কে নেবে? আপনি। আমাদের কোম্পানি বাংলাদেশের 1 নম্বর বিজ্ঞাপনী সংস্থা। এই ধরনের কোনো কাজে কি কম্প্রোমাইজ করা যাবে? না। হ্যাঁ হাউ ডেয়ার ইউ আর! তুমি ওই মেয়ের হয়ে সুপারিশ করতে এসছো আমার কাছে? লজ্জা থাকা উচিত তোমার। কি যেন নাম তোমার? লিমন। হ্যাঁ লিমন। তোমার জানি আমি ইনক্রিমেন্ট কবে থেকে দেবো বলেছিলাম? এই সামনের মাসে 1 তারিখ থেকে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলাম আমি। তোমার কোনো রকম ইনক্রিমেন্ট তোমার হবে না। আর তুমি যদি এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে না যাও, তাহলে তোমার চলতি মাসের অর্ধেক বেতন কিন্তু আমি একদম কেটে নেব। চপ, কথা নেই বার্তা নেই, আসছে স্টুপিড কোথাকার। হলো গেল হ্যাঁ ইনক্রিমেন্ট তো গেল,
চাকরিও গেল। তোমা কি বলে? হ্যাঁ, এই জন্য আমি কারো উপকার করি না, না 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 সুপারিশ তো করি না। ভাইয়া আমি কত স্বপ্ন দেখেছিলাম, আমি কক্সবাজার যাবো, পানি লাগাবো, ঘুরবো ফিরবো, বাতাস লাগাবো। ভাইয়া কাঁদেন না কাঁদেন না, আপনি অবশ্যই যাবেন, কক্সবাজার যাবেন, আপনি পাল্লা লাগাবেন, আপনি ঘুরবেন, আপনি ফিরবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আমার দিকে তাকান ভাইয়া, আমি আছি না, আমি আছি তো সব কিছু হবে। কিভাবে? শুনুন ভাইয়া, আমি জাস্ট চাকরিটা হওয়ার পরই হলো সবকিছু হয়ে যাবে, আপনি চিন্তা করেন। বসকে তো সবকিছু আমি বোঝাবো। হ্যাঁ, আপনি দেখেন, এই যে ধরেন আমি চাকরিটা পেলাম, পাওয়ার পরে আপনি এই ইনক্রিমেন্টটা ফিল আপনার জন্য, কারণ আমি কি করলাম, বসকে কিন্তু বুঝাই ফেললাম। হ্যাঁ, তারপরে কিন্তু এই ফ্লাইটের টিকিট আপনি কেটে ফেললেন, কেটে ফেলার পরেই আপনি কক্সবাজার গেলেন, যাওয়ার পরে আপনি কক্সবাজারের হোটেলের মধ্যে না 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 হোটেল আমি চয়েস। ও আচ্ছা, সবকিছু হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হোটেলটা আপনি চয়েস করলেন, কিন্তু ইনক্রিমেন্টটা যেহেতু ফিরতে হবে, আমার চাকরিটাও পেতে হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে কালকে, কিন্তু হ্যাঁ কালকে না, বন্ধ, অফিস বন্ধ। কালকে আসবো না? না, অফিস বন্ধ। তাহলে পরশুদিন, পরশুদিন পরশুদিন হ্যাঁ, আফটার লাঞ্চ। আফটার লাঞ্চ। হ্যাঁ আসা যায়, ভালো কিছুর জন্য তো একটু ওয়েট করাই যায় না। এই কক্সবাজারে কত % ডিসকাউন্ট দেবে? ডিসকাউন্ট ডিসকাউন্ট হলো, আমার পরিচিত তো, আমি জাস্ট কল করবো, বলবো যে আমার ভাই আসতেছে, বা শেষ 80% ডিসকাউন্ট হয়ে যাবে। কত? 80% হ্যাঁ 80%? 80%। আপনি খুব ফিরবেন, পানি লাগাবেন, খাওয়া খেয়ে বেড়াবেন ভাইয়া। এই আপনি একটা কাজ করবেন, আপনি আফটার লাঞ্চ না, আপনি একদম 8টার সময় চলে আসবেন। 8টা মানে 7টার সময় চলে আসবেন? না না, তোকে 8টা। 8টা এখানে দাঁড়ান। আচ্ছা 8টা এখানে একদম 80%? 100%। ওকে ভাইয়া। বাবা, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি বাবা, একটু দেরি হয়ে গেছে, একটু ঝামেলা হয়েছিল। তোমার আমাকে 5 মিনিট দাও, আমি পাঞ্জাবিটা পরে আসি। দাঁড়াও, এখন কয়টা বাজে? এতক্ষণে তোমার আসার সময় হলো? আজকে না তোমার এনগেজমেন্ট? জি বাবা, ওই রাস্তায় একটু ঝামেলা হয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল বাবা, সরি। তুমি আমাকে কি বোঝাও? কাকে কি বোঝাও তুমি? কাকে কি বোঝাও? হ্যাঁ, আজকে তোমার জন্য পাত্রীপক্ষ আমাকে যা ইচ্ছে তাই বলেছে। যারা আমার চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলার সাহস পায়নি, তারা আমাকে যা ইচ্ছে তাই বলে গেছে, অপমান করে গেছে। বাবা যা সে কেন বলবে? একটা খুবই সামান্য একটা বিষয়, এটা নিয়ে কেন এরকম রিয়াক্ট করবে? কি বললে? এটা সামান্য বিষয়? সামান্য বিষয় এটা? ওরা কি বলেছে জানো? যে এই ছেলে এনগেজমেন্টের সময় টাইমলি আসতে পারে না, সে আমাদের মেয়েকে নিয়ে সারা জীবন সংসার করে কিভাবে? তারা বিয়ে ভেঙে দিয়েছে। বিয়ে ভেঙে দিয়েছে মানে? বিয়ে ভেঙে দিয়েছে? সিলি একটা রিজন এবার বিয়ে ভেঙে দিবে? এটাকে তুমি সিলি রিজন বলছো? সিলি বিষয়? যাও, বিয়ে শাদীর দরকার নেই, তুমি ঢাকা যাও, তোমার নিজের কাজ করো। মানে আমরা যাচ্ছি না? পাত্রীপক্ষ একদম স্ট্রেটলি বলে দিয়েছে তোমার সাথে তারা মেয়ে বিয়ে দেবে না। মা, এই একটা সিলি বিষয়, ওরা বিয়ে? সিলি বিষয়? এই, তোমার ছেলেকে ঢাকা চলে যেতে বলতো, যাও বলো। আচ্ছা একটু বাবাকে, চাচ্ছু একটু জাস্ট বুঝিয়ে বলো, প্রবলেম হতেই পারে রাস্তায়। আমাকে এভাবে অপমান করে বাসা থেকে বের করে দিচ্ছে কেন? ওকে ফাইন, আমার জন্য আজকে তোমার অপমানিত হতে হয়েছে তো ঠিক আছে, আমি ঢাকায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ। চপ। রোশনি! ছোঁয়া! দোস্ত, দোস্ত তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? খুবই ভালো আছি দোস্ত, কিন্তু বলা নেই কোয়া নেই, তুই হঠাৎ ঢাকায় কেন? এই ফ্রেন্ডের বাসা আসবো, সেটা আবার বলে করে আসতে হবে? ওকে ফাইন, বলে করে আসতে হবে না, তাহলে কেন এসেছিস? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? যা, আমার বয়ফ্রেন্ডের তুই জানতি না? তাহলে কেন এসেছিস বল? আমি এসেছি না একটা জবের জন্য, ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট রেজাল্টের জন্য ওয়েট করতেছি। রেজাল্টটা হয়ে গেলেই না ব্যাস, কিন্তু আমি ততদিন পর্যন্ত, ইনফ্যাক্ট তারপর পর্যন্ত আমি এখানেই থাকবো। অবশ্যই দোস্ত, আমার বাসা তো তোর বাসা, তোর যতদিন মন চায় থাক, ইভেন তুই যাইতে চাইলে আমি তোকে যেতে দিব না। জীবন ভাই, কি এত প্যারা আছেন? এত চিন্তিত কেন? সকাল সকাল গাধা হয়ে গেলাম।
80%-এর মূলাচুলি আমাকে একটা গাধা বানিয়ে দিল। আমি এই মেয়ের জন্য আমার ইনক্রিমেন্ট চলে গেছে, 8টা মানে 8টা এসে দাঁড়িয়েছে। উফ, কিভাবে কি করে একটা প্যারার মধ্যে পড়ে গেছি। আলামিন সাহেব, আপনি একটু উদ্ধার করেন না এই বিপদ থেকে। লিমন সাহেব, আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনি কি বলছেন আমার কাছে? আমার ইনক্রিমেন্ট বন্ধ, এখন যদি আমি রিকোয়েস্ট নিয়ে যাই আমার তো স্যালারি বন্ধ হয়ে যাবে। এটা কি সম্ভব নাকি বলেন? আরে আপনার স্যালারি বন্ধ হয়ে যাবে, আমার তো আগে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে রে ভাই। হ্যাঁ, ওই যে নাপিত সাহেব আছে না, এই কটন বারটা এই পর্যন্ত তো আসতেই পারে না, উনি এমনি এসে পিছনে এসে খাড়ায় থাকে। আসার সাথে সাথে অবজেকশন গুলো চলে যায়, যাওয়ার সাথে সাথে তো আমার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গেছে। আমি এইসবের মধ্যে নাই ভাই, কি দেখি করলে ভালো হয় সেটা করেন তো ভাই। আমিন সাহেব, আমার তো আপনার মতো একই অবস্থা। আমি যখন মুভি দেখতে বসি, আমার তো ধরেন চিন্তা চেতনা কি, একটা মুভি শেষ করবো, ওইখান থেকে আমি একটা কনসেপ্ট বাই করবো, তাই না? যখনই মনে করেন একটা কনসেপ্টের ভিতরে চলে যাবো, ঠিক সেই টাইমে পিছন থেকে ডাক। বলেন আপনি, আমি যদি ছবি শেষ করতে না পারি আমি কনসেপ্ট কিভাবে বের করবো? আমার দ্বারা কি আইডিয়া বার করা সম্ভব? মাথা দিলে আসে। আমার তো সেম অবস্থা। আমি অর্ধেক লিপস্টিক দে, এর মধ্যে দেখি নাকি সাহেব হাজির, চোখগুলো গরম গরম করে। আমি একটা বড় লিপস্টিকও দিতে পারতেছি না পুরোপুরি। সবকিছুর মধ্যে বাধা দিচ্ছে। এই যে আমার একটা প্রেম, মানে একটা যায় একটা গিয়ে মাত্র এসেছে, মেয়েটা মন ভাঙা, ওর মনটা জোড়া দেওয়ার একটা দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু যেইভাবে আমার সাথে বাজে আচরণ করলো, তো মেয়েটা তো থাকলো না। এবার তো কেউ থাকে না, তা আমার প্রেম ভেঙে যাচ্ছে, তাহলে আমি কিভাবে কি করবো? ওটা হয় না এভাবে। এই সব সমস্যার মধ্যে দিয়ে একটা বিরাট বুদ্ধি আমার মাথায় আছে, বুঝছেন? কি বুদ্ধি? একটা কাজ হলো, ওই মাইয়াডারে ওই নাপিত সাহেবের কাঁধে আমরা ঝুলাই দেওয়ার সাথে বসের কাছে নিয়ে যাবে, বসের কাছে নিয়ে যাওয়ার সাথে মনে করেন ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে। দেখেছেন, আপনি আমাকে 8টার সময় আসতে বলেছেন, আমি সেই 7টার থেকে এসে বসে আছি। কেন মানে শোনেন, আমি না যে উপকারের কথা বলেছিলাম সেটা করার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, টেকনিক্যাল ঝামেলা। আপনাকে হেল্প করা হবে, যেহেতু কথা দিয়েছি হেল্প একজনই করতে পারবে, সেটা হচ্ছে আমাদের যে ক্রিয়েটিভ হেড ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ হেড নাফিস ভাই, সেই আপনাকে একমাত্র হেল্প করতে পারবে। তার সাথে বসে একটা ভালো নরম আছে, সে আপনাকে হেল্প করতে পারবে। হাই ভাইয়া। হ্যাঁ, আমি ছোঁয়া। আমি না এই অফিসে আসার পর থেকে আপনার কলিগদের কাছ থেকে আপনার ব্যাপারে এত প্রশংসা শুনেছি, আমি তো রীতিমতো মুগ্ধ। বিশ্বাস করেন, বাংলার ঘরে ঘরে যেন আপনার মতো একজন নাফিস ভাইয়া জন্মায়, আমি তো এইটাই প্রে করছি। ভাইয়া, সত্যি কথা বলতে জীবনে চলার পথে না হাজারটা মানুষের দরকার হয় না, তো শুধু আপনার মতো একজন নাফিস ভাইয়া থাকলেই যথেষ্ট। কি হলো ভাইয়া? বেলুন ফুটে গেল, বেশি পাম দিলে যেটা হয় ফুটে যায়। ও আচ্ছা, তাহলে কাজের কথায় চলে আসি না। ভাইয়া, আমি না সেদিন ইন্টারভিউতে এসেছিলাম, শুধু 5টা মিনিটের জন্য একটু লেট হয়ে গেছে। তো আবার কেন জানেন? একটা বখাটে ছেলের জন্য। কি খারাপ একটা বখাটে ছেলে। ভাইয়া, আমি আসছিলাম তো সেই সুদূর খুলনা থেকে, যখন দেখছিলাম যে লেট হয়ে যাচ্ছে, আমি একটা বখাটে ছেলেকে বললাম, ভাইয়া আমাকে একটু লিফট দেওয়া যাবে, আমার একটা ইন্টারভিউ আছে। তো সেই বখাটে ছেলেটা আমাকে গাড়িতে উঠালো। গাড়িতে ওঠার পর দেখলাম যে এই ছেলের গাড়ি তো চলেই তো চলে না, যায় তো যায় না। যেখানে আমি ভাবছিলাম যে গাড়িতে তো উঠলাম, তার মানে 300 কিলোমিটার বেগে আমি সাই করে চলে যাবো, ইন্টারভিউ দিয়ে দেবো। ওমা, ওই ছেলের গাড়ি তো দেখি 300 উপরে উঠেই না। কি খারাপ। আচ্ছা ভাই, আপনি আমাকে বলেন, আমি সুন্দর, হ্যাঁ আই এম ভেরি বিউটিফুল, এটা কি আমার দোষ? আমি জানি যে আমি অনেক সুন্দর, তাই বলে হলো একটা বখাটে ছেলে এরকম করবে? একটা বখাটে ছেলে একটা সুন্দর মেয়েকে দেখলে যা যা করে, ওই ছেলে সব করেছে। কি খারাপের খারাপ আপনি একটাবার চিন্তা করতে পারেন? ওই ছেলেকে যদি আমি একটাবার দেখি ভাইয়া, আরেকটাবার যদি সামনে পাই, ওকে যে আমি কি করব, ওকে জাস্ট আমি ধরে না এমন ভাবে একটা থ্যাংক ইউ দিতাম ভাইয়া। আপনাকে তো আমার থ্যাংক ইউ দেওয়াই হয় নাই ভাইয়া। সেদিন না আপনি আমাকে যা হেল্প করেছেন ভাইয়া। খুলনা থেকে আমি একটা একা আসছিলাম, আপনার যদি লিফটটা আমি না পেতাম আমি কি আসতে পারতাম? আপনি বলেন, আপনার মতো মানুষ হয়, এত ভালো মানুষ হয়? এত ভালো মানুষ তো জীবনে আমি দেখি নাই ভাইয়া। হ্যাঁ, আমার ইন্টারভিউ আমি দিতে পারতাম না, অফিসেও আমি আসতে পারতাম না ভাইয়া। আপনি অনেক ভালো মানুষ, শুধু যদি আমাকে আরেকটা হেল্প করতে। আর একটাও হেল্প আপনাকে আমি করব না, কারণ আপনার মধ্যে ন্যূনতম কার্টেসি বলে কিচ্ছু নেই। আপনাকে আমি এত বড় একটা হেল্প করলাম, কিন্তু আপনি আমাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত দেননি সেদিন। ভেরি ব্যাড। আপনাকে আমি হেল্প করব আবারও? ন্যাড়া বেলতলায় একবারই যায়। হ্যাঁ, আমার মাথায় চুল আছে, জি, এই কারণে আমি আর যাচ্ছি না, সরি, নো। আপনাকে হেল্প করতে গিয়ে আমার লাইফ ফেল হয়ে গেছে। আঞ্চল জি। কিভাবে?
আবার জিজ্ঞেস করছে কিভাবে। সেদিন আপনাকে আমি লিভ দিয়েছিলাম, এই কারণে আমি সময় মতো আমার বিয়েতে পৌঁছাতে পারিনি। মানে আমাকে যে মেয়ে পক্ষ দেখতে আসছিল আমি ওখানে টাইমলি যেতে পারিনি, তো আমার বিয়েটা ভেঙে গেছে। বিয়ে আপনি হাসছেন কেন স্টুপিডের মতো? আপনাকে আমি অফিসে আমার লাইফেও কখনো আর দেখতে চাই না, প্লিজ সরেন। ভাইয়া Move. ভাই প্লিজ, ভাইয়া প্লিজ প্লিজ, সবার বাবা তো আর চিরদিন বেঁচে থাকে না। আমার বাবা মরে যাবে কিছুদিন আগে আর কি, আমি একটু আগে বাবা হারা হয়ে যাব। ঠিক আছে, সরি বাবা, আমাকে মাফ করে দেবে, কিছু করতে পারলাম না। কি হয়েছে আপনার বাবার? আমার বাবার কিডনি দুটোই এক্সপায়ার্ড। আপনার বাবার কিডনি দুটাই ডেড? আল্লাহ, তাহলে আপনার বাবা বেঁচে আছে কিভাবে? আমারটা দিয়ে আমি দিয়েছি। আপনি দিয়েছেন? আমার দুটো কিডনি থেকে একটা কিডনি বাবাকে দিয়ে দিয়েছি, আর একটা কিডনি নিয়ে ঘুরছি, আরেকটা কিডনি দিলে তো আমি মরে যাবো, ওটার জন্য আপনি দেখবেন। না না, আপনার কিডনি আপনার কিচ্ছু আমি দেখবো না, জামা খুলতে হবে না প্লিজ। একটু প্রুফ করতে চেয়েছি। না, দরকার নেই আপনার কিছু প্রুফ করার। আচ্ছা আপনি একটা কিডনি দিয়ে আপনার বাবাকে বাঁচিয়ে রেখেছেন? জি ভাইয়া, এত বড় মহান আপনি। আমি দুটো কিডনি দিয়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু আমি মরে যাবো, ওটার জন্য দিতে পারি নাই। একটা কিডনি নিয়ে আপনার মতো সন্তান তো বাংলার ঘরে ঘরে জন্মানো উচিত। টাকা নাই, চাকরি নাই, কিছু নাই, এখন আমি নাই, আমার বাবা নেই। তবে এই চাকরিটা তো আপনার খুব প্রয়োজন। অনেক ভাইয়া, টাকা ছাড়া আমার বাবার কিডনি ভাইয়া, আমার চাকরি, আমার বাবাটা মরে যাবে। না, মরবে না, আপনার বাবা মরবে না। মরে যাবে। এই কথা আমার সামনে কখনো বলবেন না, আপনার বাবা মরবে না। আচ্ছা কিন্তু আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি, আমি বাবাদের কষ্ট দেখতে পাবো না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি তো পারি না। আচ্ছা আপনার চাকরির ব্যবস্থা আমি করব, আচ্ছা বসের সাথে আমি কথা বলবো। আপনি বলবেন? হ্যাঁ অবশ্যই, চাকরি পাবো তাহলে না? অবশ্যই পাবেন। আজকেই বলবেন তো না? আই এম দ্য হেড অফ দিস ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট। হ্যাঁ। হোয়াট ডু ইউ থিংক? কত টাকা স্যালারি আপনি চান? ছয় সংখ্যা হলেও হবে। হ্যাঁ 6 সংখ্যা না, 6 সংখ্যা তো আমিও পাই না। তো 5 সংখ্যা। আমার বাবা তো, আমার বাবা। আপনি এখানে থাকবেন, আমি এখনই বসের সাথে কথা বলে সাইন করে আপনার চাকরির ব্যবস্থা করব। আচ্ছা তার মানে আমার চাকরি হয়ে গেল। আমি দেখবো চাকরি। আমার বাবা বাঁচবে। আপনার বাবাকে বাঁচাবো আমি বাঁচাবো আপনার বাবাকে। আমার আপনি চাকরি এখানেই থাকবেন, কোথাও চাকরি- যাবেন না। বাবা, হাফিজ ভাইয়া, আমার চাকরি দাদা, নাফিস ভাইয়া, মার্কারটা ধরুন। চাকরি দাদা। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আমার চাকরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি ব্যাপার, বস কোথায়? বস আজকে আসে নাই, কখন আসবে? তার ছুটি দেওয়া হয়েছে, সে কালকে আসবে। উনি বসের চেয়ারে কি করছেন? আমার চেয়ারে বসে তো গল্প মাথায় আসে না, সেজন্য ভাবলাম বসের চেয়ারে বসে একটা সুন্দর গল্প আনা যায় কিনা। বস ঠিক আছেন? আপনি হাসছেন কেন? আমার না একটু লজ্জা লাগছে। এতগুলো মানুষের মাঝখানে আপনার লজ্জা লাগছে কেন? আমি না মুভিতে দেখেছি, কাজল আর শাহরুখ খান যতবার ঘুমিয়ে পড়ে ততবারই না ঠিক এভাবে নিঃশ্বাসটা নেয়। তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক এভাবে নিঃশ্বাস নেয় আর আমি ঠিক এভাবে নিঃশ্বাস নিলাম। তো আমি কি শাহরুখ আর আপনি কি কাজল? এটা কি আমাদের সিনেমার সেট? এখন এটা আমাদের অফিস, এখানে কাজের জায়গা। এখানে আপনি এত জোরে আমি ভেবেছিলাম আসলে গুলি লেগেছে আমার।
ভাইয়া হয়েছে কি, এক একজনের তো এক একটা নেশা থাকে। কারো সিগারেটের নেশা, কারো গাঁজার নেশা, কি কারো আবার প্রেমের নেশা। আমার একটু গেমের নেশা আর কি। এই গেমের নেশার কারণে কিন্তু আপনার চাকরিটা নাও হতে পারে। এখনো জয়েন করেননি, তাতেই এইসব ধরনের নেশা এগুলো চলবে না এখানে। আমার চাকরি হয়নি। না, এখনো হয়নি। বসের কাছে গিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু বস আজকে আসেনি। হ্যাঁ, আসবেও না। তাই আপনি কালকে আসবেন ঠিক এই সময়, যে আমার দিকে তাকান, ঠিক এই সময় কালকে আসবেন। আমি আপনাকে বসের সাথে কথা বলিয়ে দিব, ওকে? ঠিক আছে, চাকরিটা হবে তো? চাকরি কনফার্ম। জি জি ভাইয়া। যান, জি, কালকে না? টাইমলি চলে আসবেন, লেট কিন্তু করা যাবে না। বস কিন্তু লেট পছন্দ করে না। যান। কালকে আসছে তাহলে। হ্যাঁ, যান। Yes! আর তো মাত্র আজকে রাতে। কালকেই হলো বসের সিগনেচার, তারপর হলো আমার চাকরি ডান, আর তারপরে আমার 5 সংখ্যার বেতন। আর কি লাগে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাফিস ভাই। স্যার কাস্টিং স্যার। না না, ও কাস্টিং না স্যার। তাহলে স্যার কাস্টিং ডিরেক্টরের যে জায়গাটা ভেকেন্ট ছিল আমাদের, হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গায় আমি ওকে নিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ। তুমি যখন নিয়েই ফেলেছো, আমার কাছে কেন এসছো না প্লিজ? আশ্চর্য, আপনার কাছেই তো আসবো। You're the boss. You'll take the final decision. You're gonna sign. ও, তাহলে তুমি আমার কাছে ডিসকাস করার জন্য আসোনি, এসেছো সাইনের জন্য। তাও আসতাম না স্যার, যদি আপনার সাইন আমি নকল করতে পারতাম। হি ইজ সাচ এ নটি বয়, রাইট? আচ্ছা, তুমি বোধহয় ভুলে গেছো নাফিস, ওকে যে পোস্টের জন্য তুমি এনেছো, সেই পোস্টে আগে যে ছেলেটি ছিল সে কি করেছে, কি মেসাকার করেছিল এই মানে মেয়েদের সাথে, বিশেষ করে এই সিঁড়িতে, কমন রুমে, এখানে ওখানে। সরি সরি, না আসলে তাই তো। তো যেটা বলছিলাম যে এত বড় একটা পোস্টের জন্য তুমি কাউকে অ্যাসাইন করবে, আমার সাথে একটু ডিসকাস না করে আমাকে একটু অপমানিত করার চেষ্টা করলে না? না না বস, আমি তো আপনাকে অপমানিত করিনি, আমি উল্টো আপনাকে সম্মানিত করেছি। সেটা কিভাবে? আমি তো আপনাকে চিনি, এত বছর ধরে জানি আপনি এই পোস্টের জন্য আর একটি ছেলেকেও অ্যালাউ করবে না, তাই তো আমি এই জায়গায় এই মেয়েটিকে নিয়েছি। ও হ্যাঁ, এটা তো মাথায় আসেনি। ভালো কাজ করেছো। পারবে না তুমি? অবশ্যই অবশ্যই স্যার। পারবে, হাত উঁচু করে দাঁড়িয়েছে। গুড কনফিডেন্স। আচ্ছা, কি যেন নাম তোমার? তুমি করে বললাম। হ্যাঁ, স্যার আমার নাম ছোঁয়া। ছোঁয়া। ছোঁয়া, ছোঁয়া। বাহ, নাইস নেম। মানে টাচ, একটা আর্টিস্টিক ব্যাপার আছে কিন্তু, তাই না নাফিস? কি বলো তুমি? আমার মনে হচ্ছে পারবে না। আই হোপ ইউ উইল বি পাংচুয়াল। সেদিন কি হয়েছিল জানো নাফিস? আমরা যে ইন্টারভিউ নিলাম এই পোস্টার জন্য, আমাদের ইন্টারভিউ টাইম ঠিক করেছিলাম কটা পর্যন্ত? 3টা। একটা মেয়ে এসেছিল, কোনো টাইম সেন্স নেই, সেই মেয়ে এসছে 2:58-তে। ভাবা যায় কতটা সিনসিয়ারলেস হতে পারে। মাত্র 2 মিনিট আমি কি করে তার ইন্টারভিউ নিব? অথচ এই বেয়াদব মেয়েটির জন্য লাগাতার লিমন আমাকে তদবির করে যাচ্ছে। মানে রাগ উঠে গেছে আমার লিমনের উপর। অবশ্যই বস, আমি আপনার জায়গায় থাকলে জীবনে অ্যালাউ করতাম না। রাইট, আমি তো ঠিক কাজই করি, একদম ঠিক করে। বাট ছোঁয়া, আই থিঙ্ক তুমি পারবে। জি স্যার। কি সুন্দর নাম, ছোঁয়া। টাচ। স্যার। বস, হ্যাঁ নাফিস, কি জানো কোথায় যাচ্ছিলাম আমরা? রুমই ছিলাম বস। ও হ্যাঁ, রুমে তো ছিলাম। ও হ্যাঁ, মনে পড়ছে। তুমি লিমনকে একটু বকা দিয়ে দিও তো। হ্যাঁ, বলে দিব। আমি এক কাজ করি, আপনাদের তো ওকে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। ও হ্যাঁ, গুড আইডিয়া। ঠিক আছে ছোঁয়া, যাও যাও যাও, নিয়ে যাও, সবার সাথে পরিচয় করে দাও। আসি তো। স্যার ওয়ালাইকুম আসসালাম। Welcome to my department. Good morning, good morning, good morning. Very active department of this firm. পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন শামীম সাহেব। ওনার উনি আমাদের ডিসিপ্লিনটা দেখে আনফরচুনেটলি, কিন্তু নিজের ডিসিপ্লিনের কোনো খবর নেই। শামীম সাহেব একটু দাঁড়িয়ে কথা বলেন, ডিসিপ্লিনটা মেনটেন করেন প্লিজ। টুথপিক মুখ থেকে সরাতে হবে। হ্যাঁ সরি, সমস্যা। জি।
উনি ডিসিপ্লিন দেখে, খুব অবাক করার বিষয়। আমার অবাক লাগে মাঝে মধ্যে যে উনি চাকরিটা কিভাবে টিকিয়ে রেখেছে। বসুন 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 বসুন। উনি হচ্ছে আলামিন সাহেব, উনি দেখে হচ্ছে মুভি। আচ্ছা, ওই মুভিটা না? জি, মুভি দেখছে উনি। মানে উনি বিভিন্ন প্লট দেয় আমাদেরকে, নতুন আচ্ছা, নতুন আচ্ছা, আচ্ছা। স্টোরি দেয়, এবং ইনফ্যাক্ট উনি খুব ভালো। ওনার কাজ হচ্ছে আমাদের অফিসের ফার্নিচার ধ্বংস করা, এবং মাঝে মধ্যে নতুন নতুন প্লট দেয় যেগুলো অ্যাকসেপ্টেবল হয় না আসলে, মানে ক্লায়েন্ট পছন্দ করে না সামহাউ। তো এটাই উনি করে। ঠিক আছে, করুক করুক, দেখি কতদিন করতে পারে। তারপর পরিচয় করে দিই, উনি হচ্ছেন আমাদের দোলা, মিস দোলা। ওনার কাজ হচ্ছে উনি একজন মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, না মেকআপ আর্টিস্ট না? ও, তাহলে আমি ভুল বলছি হয়তো, বা আপনি লিপস্টিকটা নামিয়ে যদি কথা বলেন তাহলে বোঝা যাবে যে আপনার অন্য কাজও আছে। জি জি জি। ওনার কাজ বেসিক্যালি হচ্ছে ক্লায়েন্টদের সাথে সুন্দর করে কথা বলা, মিষ্টি মিষ্টি কথা বলা, এবং আমাদেরকে ডিল এনে দেওয়া। না, জি জি জি। না, খুব ভালো, খুব ভালো পারফরমেন্স। আচ্ছা, জি, হাই হাই হাই, যত মিষ্টি তার চেহারা, যত মিষ্টি তার হাসি, ততই খারাপ তার পারফরমেন্স। কত ছিল জানি? 0.0005 তার পারফরমেন্স হচ্ছে 0.0005%। বসুন বসুন বসুন। এরপরে উনি হচ্ছেন জিঙ্গেল মুন্না। আমাদের মিউজিকটা আসলে উনি দেখে, কি ধরনের মিউজিক আমরা চাই এটা উনি, যেমন হ্যাঁ, জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। হ্যাঁ কি বলে? আপনাকে আপনার নাম জিজ্ঞেস করছে। ও, জি, আমি ছোঁয়া। ভেরি ক্রিয়েটিভ, ব্রিলিয়ান্ট একজন আমাদের জিঙ্গল দেখে। হ্যাঁ, সুর তাল লয় কিচ্ছু বোঝে না। আপনি ওনার কথা বলছেন? বুঝি, ওনার বস না, বুঝতে হয় তো। মনে হচ্ছে আমি ওর চাকরি করি, ও আমার চাকরি করে না। কষ্ট করতে হয়, এদের পিছনে অনেক এফোর্ট দিতে হয়। আর উনি হচ্ছে আমাদের লিমন সাহেব। এক্সকিউজ মি, লিমন সাহেব চুমা পরে দেন। লিমন সাহেব, পরিচয় করে দিই, আসুন। লিমন সাহেব কিন্তু খুব সিনিয়র লোক। হ্যাঁ, মানে উনি অফিসে আমার সিনিয়র, কিন্তু পারফরমেন্সের দিক থেকে আমার জুনিয়র, আমার থেকে নিচে। বলছিলাম আপনার ডেজিগনেশন নিয়ে আসলে। হ্যাঁ হ্যাঁ, কত ব্রিলিয়ান্ট পারফর্মার আপনি। মানে উনি আমাদের এইচআরটা দেখে, একজন ক্লায়েন্টের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে ওনার বিকল্প নেই। খান খান, চা খান। তো যে কারণে আজকে এই পরিচয় পর্ব, ওনার সাথে পরিচয় করে দিয়ে, উনি হচ্ছেন মিস ছোয়া, এবং উনি আমাদের কাস্টিংটা দেখবে এখন থেকে, যে কারণে এই পদটা এতদিন ভেকেন্ট ছিল। শি ইজ আওয়ার নিউ কাস্টিং ডিরেক্টর, প্লিজ ওয়েলকাম হার অন বোর্ড। হাই হাই। ওকে, তাহলে বাই, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু ওয়ার্ক। সো এইটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট। চলুন হাতে হাতে কথা বলি। সত্যি বলতে আমি না এই সেক্টরে কাজ করার জন্য অনেক আগে থেকে প্যাশনেট ছিলাম। এর জন্যই তো আমি পড়াশোনা করেছি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে। তারপর আমি যখন অনেক রিসার্চ করলাম, দেখলাম কি এই কোম্পানির রেপুটেশন এত ভালো যে আমার মাথার মধ্যে তখন থেকেই ছিল যে আমি যদি কখনো জব করি, এই কোম্পানিতেই জব করবো এবং এইখানে আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করবো। ইট ওয়াজ মাই ড্রিম, অ্যান্ড গেস হোয়াট, ফাইনালি আই এম হিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। অ্যাট লাস্ট। না, আমার তো আপনাকে থ্যাংক ইউ দেওয়া উচিত, কারণ একটা থ্যাংক ইউ তো পেলাম কোনো একটা কারণে। আমি ছোঁয়া, আলতো করে হাতটা ছুঁয়ে দিলেই ফ্রেন্ডশিপটা কিন্তু হয়েই যায়। আমি আপনার বস। ইউ শুড মেনটেন। Yes, but এই ক্রিয়েটিভ সেক্টরে অনেক টাফ তো। একে অন্যের সাথে যদি একটু ফ্রেন্ডশিপটা থাকে, কাজগুলো একটু ইজি হয়ে যায়। ট্রু।
সেটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি মেলাতে পারছি না। একটু আগে আমাদের রুমে এতগুলো মানুষ আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, আপনি কাউকে রেসপন্স করলেন না, কিন্তু এখন আপনি নিজ থেকে আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন। ব্যাপারটা কেমন না? কারণ অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার মাধ্যমে যদি বারবার একজন কাঙ্ক্ষিত হয়ে যায়, তার সাথে কিন্তু ফ্রেন্ডশিপ করাই যায়, তাই তো? পারেন, কিন্তু এখানে কোনো স্বার্থ নেই তো, না? ফ্রেন্ডশিপই করতে চেয়েছি, অন্য কিছু না। ঠিক আছে, তাহলে এই বন্ধুত্ব আমি অ্যাকসেপ্ট করলাম। আপনাদের স্টুডিওটা অনেক সুন্দর। এই স্টুডিওতে কত মানুষের সাদা করে স্বপ্নগুলো রঙিন হয়, তাই না? ঠিক যেমন আমার এই মুহূর্তটা রঙিন হয়ে গেল। থ্যাংক ইউ। কিন্তু হঠাৎ ফুল? আমি না লাস্ট কয়েকদিনে বুঝতে পেরেছি আমি অনেকটা ম্যাচিওর হয়েছি। ভেবে দেখলাম আমার জীবন থেকে আমার অজান্তেই অনেকগুলো মুহূর্তকে আমি হারিয়ে ফেলেছি। তবে এখন থেকে আর একটা মুহূর্ত আমি হারাতে দেব না। আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমি স্মরণীয় করে রাখবো। তাহলে কি এই বখাটে ছেলেটা আপনার প্রিয় মানুষের তালিকায় স্থান পেয়েছে? তা বলতে পারেন। এই জন্য তো আপনাকেই প্রথমে ফুলগুলো দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানালাম। আপনি তো তাও আমাকে ফুল দিয়েছেন, আমি তো আপনাকে কিচ্ছু দিলাম না। কফি? 2 কাপ কফি দিয়ে কি আমি আপনাকে উষ্ণ শুভেচ্ছা জানাতে পারি? যেভাবে সিগারেটটা টানছেন মনে তো হচ্ছে সিগারেটটা পুড়ছে না। আপনার সিগারেটের আগুনে পুরো অফিস পুড়ে যাবে। সিগারেট না খেলে আমার ক্রিয়েটিভিটি বের হয় না। আই নো ইট সাউন্ডস ভেরি সিলি, কিন্তু ইটস কাইন্ড অফ আ স্ট্রেস রিলিভার। এটা খেলে একটু স্ট্রেস রিলিভ হয়। তাই নাকি? না, আমার হয়, অন্যদেরটা জানি না। আসলে এত প্রেশার, আমি জানি না আমি কি করব। হাতে সময় কম, এর মধ্যে না গল্প, না প্লট, না মডেল, নাথিং। সব কিছু আমারই করতে হয়। আর আমার আমার গ্রুপ মেম্বারদের সম্পর্কে তো আপনার খুব ভালোই ধারণা আছে। এক একজন এক এক বিষয়ে পারদর্শী, কিন্তু তাদের কারো এক্সপার্টিজ আমি নিতে পারিনি আজ পর্যন্ত। দিন শেষে সব কিছু আমারই রেডি করতে হয়েছে, এবার হয়তো আমারই রেডি করতে হবে। আচ্ছা, এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে তাহলে তার টিকে আছে কিভাবে? দে আর লাইক মাই ফ্যামিলি মেম্বার্স। ঢাকা শহরে আমার কেউ নেই, ওদেরকে আমার ফ্যামিলি মেম্বার হিসেবেই ট্রিট করি অলওয়েজ।
তাই সবসময় রাগারাগি করতে পারি না। তবে আমার বিশ্বাস জানেন একদিন একদিন প্রত্যেকে আমার কাছে দুর্দান্ত কিছু আইডিয়াস নিয়ে আসবে, যেগুলো দিয়ে আমি প্রজেক্ট বানাবো এবং দুনিয়ার মানুষের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে কে বললো যে সিগারেট খেলেই ক্রিয়েটিভ আইডিয়া মাথায় আসে? আপনি জানেন যারা সিগারেট খায় আর কি, এই লাইনটা শুধুমাত্র তাদের মানসিক সান্ত্বনা, কিন্তু কিছু মানুষের জন্য এটা মানসিক যন্ত্রণা। এখন আপনি চিন্তা করুন যে মানসিক সান্ত্বনা নেবেন নাকি মানসিক যন্ত্রণা দেবেন। কাকে যন্ত্রণা দিব? আমাকে। আপনাকে কিভাবে যন্ত্রণা দিলাম? এই যে এই সিগারেট খেয়ে। সরি। থ্যাংক ইউ। একটা মেয়ে নীল শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে এক খণ্ড নীল আকাশ, এবং সেই নীল আকাশে যেন রংধনুর 7 রং মিশে আছে। বাতাসে তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিন্তু দেখতে দারুণ লাগছে। ঠিক এভাবেই তার ঠোঁটের কোণায় মিষ্টি একটা হাসি লেগে আছে। যে কোনো ছেলে এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য। প্লটটা কেমন? প্লটটা কেমন? মাত্রই পেলাম আপনার সাথে কথা বলতে বলতে। আই থিঙ্ক দিস ইজ ইট। আমাদের মেইন প্রটাগনিস্ট মানে হচ্ছে যে ফিমেল কাস্টিং, তাকে আমরা ফার্স্ট এইভাবে দেখতে চাই, নীল শাড়ি পরা অবস্থায়। সুন্দর লাগবে তাই না? দারুণ লাগবে। ইয়েস, কিছুটা অ্যাটলিস্ট মাথায় আসলো। এটা কখন আসলো? মাত্রই আপনার সাথে কথা বলতে বলতে। বলেছিলাম সিগারেটের সাথে ক্রিয়েটিভিটির কোনো সম্পর্ক নেই। ক্রিয়েটিভিটি আসে হৃদয় থেকে। তুমি কাদের নিয়ে কাজ করছো নাফিস? এটা তোমার ক্রিয়েটিভ টিম? হ্যাঁ, বাংলাদেশের এত রিনাউন একটা অ্যাড এজেন্সি, এটা ক্রিয়েটিভ হেড তুমি। আমি বুঝতে পারলাম না, আমাদের স্টোরি লক হয়ে গেছে, বাজেট লক হয়ে গেছে, আগামীকাল আমাদের পিপিএম, আর এখন আমার শুনতে হচ্ছে যে আমাদের কাস্টিংই এখন পর্যন্ত নাকি ঠিক হয়নি। এর কোনো মানে হয়? কাস্টিং ডিরেক্টরটা কোথায়? এই যে কাস্টিং ডিরেক্টর মেয়েটা, একে কিন্তু তুমি অ্যাসাইন করেছো, এবং তোমার উপর ভরসা করে আমি ওর কোনো ব্যাকগ্রাউন্ড চেক করিনি, ওর এক্সপিরিয়েন্স চেক করিনি, সে কাজটা করতে অ্যাবেল কিনা তাও আমি চেক করিনি, শুধুমাত্র তোমার উপর ভরসা করেছি। তো দেখছো কি অবস্থা এখন আমাদের সব কিছু রেডি, আগামীকাল আমি পিপিএমে যাব, অথচ এখন পর্যন্ত নাকি আমাদের মডেলই রেডি হয়নি। আমি বুঝতে পারছি না নাফিস, আমি এখন কি করব? নাফিস, তুমি খুব ভালো করে জানো এই প্রজেক্টটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট।
কালকে যদি আমরা সব কিছু প্রপারলি সাবমিট না করি আমরা কাজটা পাবো না। তার চেয়ে বড় কথা আমাদের কোম্পানির রেপুটেশনের কি হবে? এই, তুমি চুপ করে আছো, তুমি চুপ করে থাকো না প্লিজ, তুমি একটা কিছু বলো, আমার মাথা কাজ করছে না। আমাকে একটু সময় দেন বস। হ্যালো, আমার কাছে কখন থেকে কল করতেছে, উনি তো ফোনে ধরতেছে না। আমি বুঝতেছি না আমি কি করবো। 3টার সময় আসার কথা ছিল, এখন পর্যন্ত উনি আসে নাই। আমি স্যারকে কি সাবমিট করব? প্লিজ একটু দেখেন না, প্লিজ প্লিজ, আমি অনেক ঝামেলায় পড়ে যাবো, প্লিজ একটু দেখেন না প্লিজ। হ্যাঁ, আপনি তো এই কদিনে খুব ভালো করে বুঝে ফেলেছেন যে এই অফিসে বসের কথা ছাড়া কিচ্ছু হয় না। আপনি হয়তো বা এক্সেপশনাল। আপনার জবটা শুধুমাত্র বস আমার দিকে তাকিয়ে দিয়েছে। কিন্তু দেখেন কি অবস্থা, যে জবের জন্য আপনি অ্যাসাইন্ড হয়েছিলেন সেই জবটা আপনি আসলে কি জানেন, আপনি ফেল করলে না আমিও ফেলিয়ার হয়ে যাই অটোমেটিক্যালি। কাল সকালে আমাদের পিপিএম সবকিছু রেডি, কিন্তু এখন পর্যন্ত মডেল রেডি না। যদি কালকে কোনোভাবে এই ক্লায়েন্ট স্যাটিসফাই না হয় তাহলে এই ক্লায়েন্ট আমাদেরকে আর কোনো কাজ দিবে না। আমরা ভেবেছিলাম যে এই কাজের মাধ্যমে আমরা আরো অনেক কাজ পাবো তাদের কাছ থেকে, কিন্তু ব্লান্ডার হয়ে যাচ্ছে। এটা কথা কি জানেন, আমার এই ক্যারিয়ারে বস প্রথমবার আমার সাথে খারাপ ব্যবহার করলো, তবে অন্য একটা মানুষের কারণে। আমি জানি না কাল কি হবে। একটা মেয়ে নীল শাড়ি পরেছে, দেখে মনে হচ্ছে এক খণ্ড নীল আকাশ, এবং সেই নীল আকাশে যেন রংধনুর 7 রং মিশে আছে। ছোঁয়া, তুমি কিন্তু দারুণ দেখিয়েছো। আমরা তো সবাই ঘাবড়ে গিয়েছিলাম যে ক্লায়েন্টকে কিভাবে জবাব দিব, কিভাবে মিলাবো, কিভাবে আমরা একটা সুন্দর মডেল অ্যারেঞ্জ করবো, বাট তুমি কিন্তু আমাদের সম্মান রেখেছো, তার উপর দারুণ পারফরমেন্স। ক্লায়েন্ট তো অনেক খুশি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অফিসের তো সবাই চলে গেছে মনে হয় মোটামুটি, তুমি এখনো যাওনি কেন? বস আমি আসলে আপনাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন করেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই ব্যাড মাই ব্যাড, আমি আসলে প্রেশারে একদম ভুলে গিয়েছিলাম। তোমার ছুটি তো আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি, নেক্সট ফ্রাইডে থেকে 15 দিনের ছুটি তোমার, যাও। থ্যাংক ইউ সো মাচ বস। আচ্ছা ভালো কথা, নাফিসও কিন্তু 15 দিনের ছুটি নিয়েছে। হ্যাঁ, আর ও তো আমি যত জানি খুলনা যাচ্ছে, তোমার বাড়ি তো খুলনা, তোমরা দুজন কিন্তু একসাথে চলে যেতে পারো, জার্নিটা তোমাদের জমে যাবে, আড্ডা দিতে যাবে। জি অবশ্যই চেষ্টা করবো বস। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে। ওকে, ভালো থেকো, এবং 15 দিন পরে কিন্তু চলে এসো। হ্যাঁ জি অবশ্যই। ওকে, বাই বাই। শুনলাম আপনি নাকি অনেকদিনের জন্য একটা ছুটি নিয়েছেন। খুলনা যাচ্ছি। আপনি তো জানেন
খুব একটা সিলি রিজনে আমার বিয়েটা ভেঙে গিয়েছিল। বাবা এবং পরিবারের সকলের সাথে একটা খুব বাজে একটা ডিস্টেন্স হয়ে গিয়েছিল। এরপরে বাবা আমার উপর অনেক অভিমান করেছে, রাগে আমার সাথে কথাই বলেনি ঠিক মতো। বাবার সাথে মিলে পরিবারের অন্যরাও আমার উপর কি অভিমান। ওই ঘটনার পর আমি আর বাসায় যাইনি, এখানেই আছি। কিন্তু হুট করে, ফরচুনেটলি বলবো না আনফরচুনেটলি জানি না, কিন্তু সেই মেয়ে পক্ষই আবারও বিয়েতে রাজি হয়েছে। অল অফ আ সাডেন। তাই বাবা খুশি, আমি খুশি ধরে রাখার জন্য আমার ফিরে যেতে হচ্ছে বিয়ে করতে। আপনি জানেন আমি একটা ছুটি নিয়েছি। তাই? কোথায় যাচ্ছেন? খুলনা। হঠাৎ? আমি না এই ক্যারিয়ারটা স্টার্ট করার আগে আমার বাবা আমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করতে পারি, তাহলে আমার বাবা আমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। এখন যেহেতু এই ক্যারিয়ারটা নিয়ে কিছু একটা করছি, এখন কথা রাখার পালা। তাই আমি আমার বাবা মাকে কল করেছি, বলেছি আমার জন্য পাত্র দেখতে, তাদের পছন্দ মতো। একটা রিকোয়েস্ট করবো, আমাকে আপনার গাড়িতে আরেকটা বার লিফট দিবেন প্লিজ? মা, মা, ছোঁয়ার গলা না? হ্যাঁ? হায় আল্লাহ, আমার নিজের চোখ বিশ্বাস হচ্ছে না। কেমন আছো মা? আরে তোর সাথে কথা বলা উচিত না, এভাবে না বলে কেউ বাসা থেকে চলে যায়? কি পরিমাণে টেনশনে ছিলাম তোর কোনো ধারণা আছে? সরি মা। আচ্ছা, টেনশন করার কি আছে, এখন আমি বড় হয়েছি না? তারপর আমি একা একা ঢাকায় গেছি, একা একা জব নিয়েছি, একা একা ঢাকা থেকে আবার খুলনাও চলে এসেছি। এই দেখি যাও কে এসছে। তুই তো খাওয়া দাওয়া কিছু করিস না মনে হয়, শুকিয়ে শুকিয়ে গেছে। বাবা, কেমন আছে বাবা? আমরা কেমন আছি, তুই কেমন আছিস? ভালো। ভালো থাকলে তো হবে না। শোন, তোর স্বপ্ন পূরণ হয়েছে, তুই যা চেয়েছি তাই হয়েছে। এবার আমাদের পছন্দের ছেলেটাকে বিয়ে করে আমাদেরকে খুশি করো, আমরা আমাদের ইচ্ছাটা পূরণ করতে চাই। তুমি একটাবার জিজ্ঞেস করলে না এতদিন আমাদের ছেড়ে থাকলো কি করে? না না, এইভাবে জিজ্ঞেস করলে হবে না, ওকে তো শাস্তি দিয়ে জিজ্ঞাসা করতে হবে, তাই না? চল
আচ্ছা আমি নিচ্ছি মা। আরে না থাক আর আমি পারবো কোনো যা বাবা ব্যাপার না। তাড়াতাড়ি ফ্রেশ হয়। আয় 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 বাবা যা কিছু হওয়ার হয়ে গেছে, এগুলো আর কোনো কিছু মনে রাখবি না। মান অভিমান যা কিছু আছে সব ভুলে যা। মান অভিমানে কি আছে? পাত্রীপক্ষ আবার রাজি হয়েছে, সেটাই বড় কথা। এখন আমি চাই বিয়েটা যেন সুন্দরভাবে শেষ হয়। আমাদের উপর রাগ রাখিস না বাবা, আমরা তো খুব খুশি একটা লক্ষ্মী সুন্দর বউ আমাদের বাড়িতে আসবে। কিন্তু আমি তোমাদেরকে দেখে খুব অবাক হচ্ছি। কেন? যেই মেয়ে পক্ষ একবার আমাদের সাথে বিয়ে ভেঙে দিল, সেই মেয়ে পক্ষের সাথে আবারও তোমরা সম্পর্ক জড়াতে যাচ্ছ। ওটা তো আমাদেরই ভুল ছিল বাবা। আমাদের ভুল ছিল? খুবই সিলি একটা বিষয় ছিল। আমি লেট করে এসেছি, এই কারণে ওরা বিয়ে ভেঙে দিবে? অ্যাক্সিডেন্ট, ওটা একটা অ্যাক্সিডেন্ট তো। শোনো, এই মেয়ের সাথেই তোমার বিয়ে হবে, এটাই ফাইনাল। ছোঁয়া কি করিস? তোকে একটা ভালো খবর দে, তোর বাবা তার পছন্দের পাত্রের সাথে এঙ্গেজমেন্ট ঠিক করে ফেলেছে। আগামী শুক্রবার এঙ্গেজমেন্ট। তুই খুশি না? মা তুই খুশি না? এই বিয়েটা না করলে হয় না? কি বলছিস ছোঁয়া? সব তো তোর কথা মতো হচ্ছে মা। তুই বলেছিলি তোর ক্যারিয়ার আগে, তারপরে চাকরি হলে তোর বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবি। তা এখন আপত্তি কেন? মা আমি বলেছিলাম, আমি তো এতদিন বুঝি নাই মা, আমি এতদিন বুঝিনি। এখানে আসার পর থেকে আমি বুঝতে পারছি মা। কি বুঝতে পারছিস? আমি না একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি। ওরে আল্লাহ। মা ছেলেটা অনেক ভালো মা, মা ও অনেক ভালো মা। ওর সাথে আমি যতটুকু সময় কাটিয়েছি আমি বুঝতে পেরেছি মা আমাকে অনেক ভালো রাখবে, আমি অনেক ভালো থাকবো মা ওর কাছে। এতটুকু আস্থার বিশ্বাস ওর উপর আমার হয়েছে মা। মা একটা মানুষের বেঁচে থাকার জন্য আর কি লাগে মা বলো? তোর বাবাকে কি বলবো আমি? আরে বুঝলাম না, ওই ছেলে পরিবারে কেউ আমাদের সাথে যোগাযোগ করলো না কেন? কিভাবে বলবে মা? মা আমি তো নিজেই জানি না ও আমাকে ভালোবাসে কিনা মা। তবে তবে মা আমি বুঝেছি, আমার বিশ্বাস ও আমাকে ভালোবাসে। ছোঁয়া, তুই বিশ্বাস করেছিস ও তোকে ভালোবাসে, সেটার বেসিসে তোর এঙ্গেজমেন্ট ভেঙে দেবো? কি বলছিস এসব তুই? মা কিন্তু আমি যদি এই বিয়েটা করি তাহলে তো আমি ভালো থাকবো না মা। আর আমি যদি নিজে ভালো না থাকি তাহলে তো কাউকে ভালো রাখতে পারবো না মা। তখন কি হবে তুমি বুঝতে পারছো? আমি তোর বাবাকে এটা বললে আমি ভালো থাকতে পারবো না। আমি পারবো না মা আমি আমি পারবো না। আই এম সরি ছোঁয়া। মা প্লিজ না প্লিজ, আমি পারবো না। আই এম সরি।
আমি জানি আমার মেয়েটা ভালো নেই। আমার মেয়ে ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বল? জীবনটা তোর, তোকে সবসময় ভালো থাকতে হবে মা। তুই ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। তুই ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই ছেলেটাকে অনেক ভালোবাসিস মা। ভালোবাসার মানুষকে না পেলে তো কেউ ভালো থাকে না, কেউ থাকতে পারবি না। তুই ঢাকায় চলে যা, ঢাকায় চলে যা। তুই ছেলেটার জন্য অপেক্ষা কর। অপেক্ষা করা মানে ভালোবাসা, বুঝলি? অবশ্য আমি জানি না ছেলেটা তোর জীবনে আদৌ ফিরে আসবে। আমি আল্লাহর কাছে দোয়া করবো মা, ফিরে আসে। অপেক্ষা কর আর চিন্তা করবি না। তোর বাবা, পাত্রপক্ষ, আমি সব সামনে। ঢাকায় যা। আমি চলে যাই, যাবো নিজে মা। আল্লাহ তুই সাহায্য। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। আপনি এখানে? হ্যাঁ, ঢাকা যাচ্ছি, কাল থেকে অফিসে জয়েনিং। সব ঠিকঠাক হলো? হ্যাঁ, সবকিছু দারুণ হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সবকিছুই খুব ভালো হয়েছে। মেয়ের ফ্যামিলি খুবই ভালো। ওই একটা ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে যেটা ঘটেছিল ওটা একটাবারও বুঝতেই দেয়নি। আর সব থেকে বড় কথা, মেয়ে খুব মানে আমার ওয়াইফ অনেক ভালো। আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, খুব খুব ভালো বোঝে আমাকে, ভালো মানুষ। আপনার হাতে তো আরো বেশ কিছুদিন ছুটি ছিল, তাহলে বাড়ি থেকে একবার এই হানিমুনটা সেরে আসতেন। হ্যাঁ, কে বলেছে আপনাকে হানিমুনে যায়নি? হানিমুনে গিয়েছি তো, দেশের বাইরে যায়নি, দেশেই গিয়েছি। আর ওই আমাকে ইনসিস্ট করছিল, আসলে ও আমার প্রফেশনটাকে খুব রেসপেক্ট করে, তো ওই বলছিল যে তোমার আন্ডারে এতগুলো মানুষ জব করে, তুমি যাও। তো এই কারণে আসলে আমার, আচ্ছা আমি আমার সম্পর্কে এত কিছু বলছি, আপনারটা তো জানতেই চাইলাম না। আপনি, আপনার বিয়ের সব ঠিকঠাক হলো? বাহ, সব ঠিকঠাকই হয়েছে। এতদিন পর আমার বাবা মার কথা রাখতে পারলাম। বাবার পছন্দের পাত্রের সঙ্গে সবকিছু হলো। বাবা মা খুশি, সবাই খুশি। আর আপনি? আপনি খুশি না? আমিও খুশি। বাবা মা খুশি, আমি খুশি হব না? আমি অনেক খুশি। আপনি জাননি হানিমুনে?
আমার হাজবেন্ড বলেছিল বাড়ির থেকে ঘুরে আসার জন্য, কিন্তু নতুন চাকরি, এতদিন আবার ছুটি কাটাবো, আর তার উপরে আমার বস আবার ঝামেলায় যদি পড়ে। এক্সকিউজ মি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, হ্যাঁ। কার সাথে কথা বলছিলেন? আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম। আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না? না না, আমি আমার ওয়াইফের সাথেই কথা বলছিলাম। আপনি মিথ্যা বলছেন। আপনি তো আপনার ওয়াইফের সাথে কথা বলছেন না। কার সাথে কথা বলছিলেন আপনি? কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা কেন বলবো? আমি জানি আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না। আপনি এত নিশ্চিত কি করে হচ্ছেন? আমি নিশ্চিত আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছিলেন না, কারণ আপনি বিয়ে করেননি। কেন মিথ্যা বলছেন? আপনার কথা আপনি না? হ্যাঁ, এটা তো আমার ছবি। আমার ছবি আপনার কাছে কি করে আসলো? কারণ এই ছেলেটার সঙ্গেই আমার বিয়ে ঠিক হয়েছিল, তাও একবার না, দুইবার। এবং দুইবারই আমি ক্যান্সেল করেছি। আমার সঙ্গে আপনার বিয়ে ঠিক হয়ে? আচ্ছা, আপনি তো বিয়ে করেননি, আপনি একবার আমার ছবি দেখেন নাই? একটা বড় দেখেন নাই আমার ছবি? না, আমি ছবি দেখিনি। কারণ যে বিয়েতে আমার মত ম্যাটার করে না, যে বিয়েতে আমার বাবার কথাই আমার শুনতে হবে, কারণ তার ডিসিশনই ফাইনাল ডিসিশন, সেই বিয়েতে আমি মেয়ের ছবি দেখার প্রয়োজন বোধ করিনি। কিন্তু আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি শিওর তো? আমি 100% শিওর, বলছি তো। তাহলে আপনি আমাকে চিনতে পারেননি একটাবারও? আপনি আমার ছবি দেখেননি? কেন দেখবো আপনার ছবি? আমি তো প্রথমে বিয়ে করতে চাইনি, আমি তো ফোকাস ছিলাম আমার ক্যারিয়ারের উপর। এবং এখনো বুঝতে পারছি যে আমি সেদিন পালিয়েছিলাম দেখে আপনার বিয়েটা ক্যান্সেল হচ্ছিল। আর এইবার আমি আমার বিয়েটাকে ক্যান্সেল করলাম কারণ আমি আপনাকে। আপনি আমাকে? আপনি আমাকে কি? আমি আপনাকে ভালোবাসি। এই কথাটা আপনি এখন বলছেন? আপনি আমাকে ভালোবাসেন, আর এই কথাটা বলতে এতদিন সময় নিয়ে ফেললেন, আগে কেন বলেননি এই কথা? আমি কিভাবে বলতাম বলেন? এমনিতে একবার আমার জন্য আপনার পরিবার আপনার উপরে কষ্ট পেয়েছে, আপনার সাথে রাগ পেয়েছে। আমি চাইনি যে আর কোনো ঝামেলা হোক আপনার। আপনি বলতে পারলেন না? আপনি কেন বলেননি? আমি বলিনি ইচ্ছে করেই, কারণ আমি জানতে চাইছিলাম যে আপনি আমাকে আদৌ ভালোবাসেন কিনা। তবে আমার মন বলছিল যে ভালো আপনি আমাকে বাসেন।
আপনি তো বিয়ে করেননি না? মিথ্যা বলেছি, তাহলে কার সাথে কথা বলছে? আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম।